আসসালামু আলাইকুম। প্রকৃতি, পরিবেশ ও জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত। মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল রাষ্ট্র কর্তৃক নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত রাষ্ট্র ফিলিস্তিনকে নিয়ে আমার আজকের আয়োজন। ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড, যা ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান রয়েছে ফিলিস্তিন। এটি ইসলাম ধর্ম ও খ্রিস্ট ধর্মের জন্মস্থান। ভৌগোলিক অবস্থান এ দুটি প্রধান ধর্মের সূতিকাগার হওয়ায় স্বভাবতই ফিলিস্তিন নামক ভূখণ্ডটির রয়েছে ধর্ম, সংস্কৃতি, বাণিজ্য ও রাজনীতির একটি দীর্ঘ ও আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস। আদিকাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের এই সম্পূর্ণ ভূখণ্ড বা এর কোনো না কোনো অংশ বিভিন্ন রকমের মানুষের দ্বারা পরিচালিত ও শাসিত হয়ে আসছে। এদের মধ্যে আছে কিনানীয়, আরামীয়, প্রাচীন মিশরীয়, ইসরায়েল বংশের ইহুদি, ব্যাবিলনীয়, পারস্য, প্রাচীন গ্রিক, রোমান, বাইজেন্টাইনীয়, প্রাথমিক যুগের মুসলিম খেলাফত যেমন উমাইয়া, আব্বাসীয়, সেলজুক, ফাতেমি প্রভৃতি। খ্রিস্টান ক্রুসেডর বা ধর্মযোদ্ধাগণ শেষের দিকের মুসলিম খেলাফত যেমন আইয়ুবি, মামলুক, উসমানীয় সাম্রাজ্য প্রভৃতি। ব্রিটিশ জর্ডানি পশ্চিম তীর অংশটুকু, মিশরীয় গাজা অঞ্চল এবং হাল আমলের ইসরায়েল ও ফিলিস্তিনি সহ এরকম বহু জাতীয় এই অঞ্চলের ব্যক্তি ও শাসকবর্গ। ফিলিস্তিনের অপরাপর নামগুলো হলো কানান, জায়ন, ইসরায়েলের ভূমি, দক্ষিণ সিরীয়, জুন্দু ফিলিস্তিন এবং পবিত্র ভূমি। ফিলিস্তিন অঞ্চলে হিব্রুদের আগমন ঘটে ব্রোঞ্জ যুগে। তাদের আদিবাস ছিল আরব উপদ্বীপের মরুভূমিতে। বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হচ্ছে হিব্রুদের বংশধর। 1800 খ্রিস্টপূর্বাব্দে আব্রাহামের অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামের নেতৃত্বে এরা উত্তর পশ্চিম মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে। আব্রাহামের পরে হিব্রুদের নেতা হন আব্রাহামের নাতি যাকব অর্থাৎ ইয়াকুব আলাইসাল্লাম। ইয়াকুব আলাইসাল্লাম হিব্রুদের ফিলিস্তিন অঞ্চলে নিয়ে আসেন এবং গড়ে তোলেন নতুন বসতি। 1600 খ্রিস্টপূর্বাব্দের দিকে ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দেয়। জীবন বাঁচাতে অনেক হিব্রুই চলে আসে মিশরে, কিন্তু মিশরের ফারাওরা বন্দী করে তারা ফারাওদের দাসে পরিণত করে। অনেক বছর পর হিব্রুদের নতুন নেতা মুসার আগমন ঘটে। তিনি 1300 থেকে 1250 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ফারাও দ্বিতীয় রামেসিসের শাসন থেকে হিব্রুদের মুক্ত করেন এবং নিয়ে আসেন সিনাই উপদ্বীপে। সিনাই উপদ্বীপে স্থানান্তরিত হওয়ার পর প্রথমে কেনান অঞ্চলের অধিবাসী, পরে পলেস্টীয় নামের এক যোদ্ধা জাতি হিব্রুদের আক্রমণ করে এবং দেশ ছাড়া করে দেয়। সব শেষে 1000 খ্রিস্টপূর্বাব্দের দিকে হিব্রু নেতা দাউদ আলাইসাল্লাম হিব্রুদের আবার সংগঠিত করেন। তিনি জেরুজালেম নগরী গড়ে তোলেন এবং ফিলিস্তিনিদের সেখান থেকে বিতাড়িত করেন। এরপর লেভান্ত অঞ্চলে হিব্রুদের একটি শক্তিশালী রাজ্য গড়ে ওঠে, যা জিহুদা এবং ইসরায়েল নামে পরিচিত। দাউদের পুত্র সলোমন এই রাজ্যটিকে শক্তিশালী করেন। 960 খ্রিস্টপূর্বাব্দের দিকে এটি দ্বিবিভক্ত হয়ে ইসরায়েল রাজ্য ও জিহুদা রাজ্য নামে দুইটি আলাদা রাজ্য গড়ে ওঠে। 700 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মাঝে ফিলিস্তিন নব্য অ্যাশিরীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। অ্যাশিরীয় সম্রাট নেবুচাঁদনেজার জেরুজালেমে ব্যাপক হত্যাযজ্ঞ চালান এবং বহু হিব্রুদের কৃতদাস বানিয়ে ব্যাবিলনে নিয়ে যান এবং 500 খ্রিস্টপূর্ব পর্যন্ত তাদের সেখানে আটকে রাখেন। ইতিহাসে এই ঘটনাটি ব্যাবিলনীয় বন্দিদশা নামে পরিচিত। খ্রিস্টপূর্ব 64 খ্রিস্টাব্দে রোমান জেনারেল পম্পে সিরিয়া জয় করেন এবং জেরুজালেমে হাসমনীয় গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেন। দ্বিতীয় হিরকিনাসকে প্রধান পুরোহিত হিসাবে পুনঃস্থাপন করেন এবং ফিলিস্তিন অঞ্চলকে রোমান সামন্ত রাজ্যতে পরিণত করেন। খ্রিস্টপূর্ব 47 খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়া অবরোধের সময় দ্বিতীয় হিরকিনাস প্রেরিত 3000 জন ইহুদি সেনা জুলিয়াস সিজার ও তার পরামর্শদাতা ক্লিওপেট্রা প্রাণহরণ করে এবং এন্টিপেটারের নির্দেশে যার বংশধর সিজারকে জিহুদিয়া বা প্রাচীন ফিলিস্তিনে রাজা মনোনীত করেন। তখন যুদ্ধ জয়ে ফিলিস্তিনিদের সহযোগিতা পাওয়ার আশায় 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর যুদ্ধে জয়ী হলে এই ভূমিতে একটি স্বাধীন রাষ্ট্র হবে বলে আশ্বাস প্রদান করেন, যা ইতিহাসে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। যেহেতু ফিলিস্তিন অঞ্চলে আরবীয়রা ছিল ইহুদিদের তুলনায় কয়েক গুণ বেশি, সেহেতু ঘোষণাটি তাদের অনুকূল বলেই ধরে নেয় স্থানীয় আরবীয়রা। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রয়োজনে
দুর্লভ বোমা তৈরির উপকরণ কৃত্রিম ফসফরাস তৈরি করতে সক্ষম হন ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইস বাইজম্যান। ফলে আনন্দিত ব্রিটিশ প্রধানমন্ত্রী জানতে চাইলেন কী ধরনের পুরস্কার তিনি চান। তার উত্তর ছিল, অর্থ নয়, আমার স্বজাতির জন্য এক টুকরা ভূমি, আর তা হবে ফিলিস্তিন। ফলে ফিলিস্তিন ভূখণ্ডটি ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয় ব্রিটেন। প্রথম বিশ্বযুদ্ধের জয়ের পর ব্রিটেন স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারে ১৯১৮ সাল থেকে ৩০ বছর দেশটিকে নিজেদের অধীনে রাখে। মূলত এই সময়টি ফিলিস্তিনদেরকে আরব শূন্য করার জন্য কাজে লাগায় ইঙ্গো মার্কিন শক্তি। ১৯২০ সালে জাতিপুঞ্জ ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা ম্যান্ডেটরি প্যালেস্টাইন প্রতিষ্ঠা করে। ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনিতে জড়ো হতে থাকে, যাকে আলিয়াহ বলা হয়। অতঃপর ব্রিটিশ সরকার একদিকে ইহুদিদের জন্য ফিলিস্তিন উন্মুক্ত করে দেয়, অন্যদিকে ব্রিটিশ বাহিনীর সহযোগিতায় ইহুদি মিলিশিয়ারা ফিলিস্তিনিদের বিতাড়িত করে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য গড়ে তুলতে থাকে। তার মধ্যে তিনটি প্রধান সংগঠন ছিল হাগানা, ইরগুন এবং স্টার্ন, যারা হত্যা, সন্ত্রাস, ধর্ষণ আর ধ্বংসযজ্ঞ সৃষ্টির মাধ্যমে ফিলিস্তিনিদেরকে বাধ্য করে ফিলিস্তিন ছেড়ে চলে যেতে। সংগঠনগুলোর গণহত্যার কথা যখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছিল, তখন পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার জন্য গুপ্ত সংগঠন হাগানা বেছে নেয় আত্মহনন পন্থা। ১৯৪০ সালে এসএস প্যাট্রিয়া নামক একটি জাহাজকে হাইফা বন্দরে তারা উড়িয়ে দিয়ে ২৭৬ জন ইহুদিকে হত্যা করে। ১৯৪২ সালে আরেকটি জাহাজকে উড়িয়ে দিয়ে ৭৬৯ জন ইহুদিকে হত্যা করে। উভয় জাহাজে করে ইহুদিরা ফিলিস্তিনে আসছিল, আর ব্রিটিশরা সামরিক কৌশলগত কারণে জাহাজ দুটিকে ফিলিস্তিনের বন্দরে ফিরতে দিচ্ছিল না। হাগানা এভাবে ইহুদিদের হত্যা করে বিশ্ব জনমতকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করে। পাশাপাশি ইহুদিদের বসতি স্থাপন ও আরবদের উচ্ছেদকরণ চলতে থাকে খুব দ্রুত। এর ফলে ২০ লাখ বসতির মধ্যে বহিরাগত ইহুদির সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫,৪০,০০০। এ সময় ১৯৪৭ সালের ২৯ নভেম্বর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইঙ্গো মার্কিন চাপে জাতিসংঘে ভোট গ্রহণ করা হয়। তাতে ৩৩টি রাষ্ট্র ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, ১৩টি বিপক্ষে এবং 10টি ভোট প্রদানে বিরত থাকে। প্রস্তাব অনুযায়ী মোট জনসংখ্যার ১/৪ হয়েও ইহুদিরা পেল ভূমির ৫৭%, আর ফিলিস্তিনিরা পেল ৪৩%। তবে প্রস্তাবিত ইহুদি রাষ্ট্রটির উত্তর পশ্চিমে সীমানা ছিল অনির্ধারিত, ফলে ভবিষ্যতে ইহুদিরা সীমানা বাড়াতে পারে। এভাবে ইহুদিদের কাঙ্ক্ষিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয়ে পড়ে। ফিলিস্তিন অঞ্চলের কার্যত মালিকানা লাভের পর ইহুদি বসতি বাড়ানোর লক্ষ্যে এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করার উদ্দেশ্যে রাতে তাদের ফোন লাইন, বিদ্যুৎ লাইন কাটা, বাড়িঘরে হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ, জোর করে জমি দখল এবং বিভিন্নভাবে নারী নির্যাতনের মতো কাজে জড়িয়ে পড়ল স্থানীয় ও বহিরাগত ইহুদি ও সরকারের মদতপুষ্ট সেনাবাহিনী। ফলে লাখ লাখ ফিলিস্তিনি আরব দেশ ত্যাগ করতে বাধ্য হয়। এরপরই ১৯৪৮ সালের ১২ মে রাত ১২টা ১ ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে ইহুদি জায়নবাদীরা, যাদের প্রধান ছিলেন দাভিদ বেন গুরিয়ন। পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১০ মিনিটের ভিতর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। অতঃপর সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন স্বীকৃতি দেয়। অন্যদিকে ফিলিস্তিন সরকার হচ্ছে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা ফিলিস্তিন রাষ্ট্রের সরকার। ২০০৭ সালের জুন থেকে ফিলিস্তিনি অঞ্চলে দুটি প্রতিদ্বন্দ্বী সরকার রয়েছে, একটি পশ্চিম তীরে এবং অপরটি গাজা উপত্যকায়। পশ্চিম তীরের সরকার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার হিসেবে সাধারণত স্বীকৃত ছিল। অপরদিকে গাজা উপত্যকার সরকার নিজেদেরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বৈধ সরকার বলে দাবি করে। জুন ২০১৪ নাগাদ ফিলিস্তিনি ঐক্য সরকার গঠিত হওয়ার আগে পশ্চিম তীরে সরকার ছিল ২০১৩ সালের ফাতাহ নিয়ন্ত্রণাধীন ফিলিস্তিনি সরকার। অন্যদিকে গাজা উপত্যকার সরকার ছিল ২০১২ সালের হামাস সরকার। ২০১৪ সালে দুটি ফাতাহ হামাস চুক্তি অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ২০১৪-তে হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারকে গাজা উপত্যকা এবং মিশর ও ইসরায়েলের সীমান্তের সাথে এবং সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করতে দিতে রাজি হয়, কিন্তু রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস
ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার গাজা উপত্যকায় পরিচালনা করতে অক্ষম বলার পর এই চুক্তিটি জুন 2015 সালের মধ্যে ভেস্তে যায়। আনুষ্ঠানিকভাবে 1993 সালের অসলো ঐক্যমত অনুসারে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কর্তৃক প্রতিষ্ঠিত একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা হল ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ। অসলো চুক্তির অনুসারে কেবলমাত্র পশ্চিম তীরের অঞ্চল এ এবং বি আর গাজা উপত্যকার ফিলিস্তিনিদের কিছু নাগরিক অধিকারের উপর এবং অঞ্চল এ এবং গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সরকারের কর্তৃত্ব ছিল। নিরাপত্তার কাজগুলির মধ্যে একটি হলো ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে নিরাপত্তা বিষয়ে সহযোগিতা, যা ছিল ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীদের উপর ফিলিস্তিনিদের আক্রমণ প্রতিরোধের লক্ষ্যে আন্তঃসংযোগ। 2007 সালের জুন থেকে ফাতাহ নেতৃত্বাধীন সরকার পশ্চিম তীরের রামাল্লার নেতৃত্ব দিয়েছে এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে। 2007 সালের জুনে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়, সেখানে তারা অভ্যুত্থান ঘটায়। ফাতাহ পিএনএর প্রতিনিধিদের বহিষ্কার করা হয়। ফিলিস্তিনি ঐক্য সরকার 23 এপ্রিল 2014 এর ফাতাহ হামাস পুনর্মিলন চুক্তি অনুসারে 2 জুন 2014 সালে গঠিত হয়। তবে আইন পরিষদে অনুমোদনের জন্য সরকারকে উপস্থাপন করা হয়নি, যার ফলে এর বৈধতা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে। মন্ত্রীরা নামেমাত্র স্বাধীন ছিলেন, তবে রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এবং তার ফাতাহ আন্দোলন বা ছোট বামপন্থী দলগুলোর প্রতি তাদের অত্যাধিকভাবে অনুগত হিসেবে দেখা যায়। তাদের কারও হামাসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে মনে হয় না। এই সরকারের একটি বৈশিষ্ট্য হল উপমন্ত্রী, মহাপরিচালক এবং গাজার অন্য উচ্চ স্তরের কর্মকর্তাদের নিয়োগ এবং তারা সরাসরি রামাল্লাহ প্রশাসনের কাছে দায়বদ্ধ নয়। 2014 সালে সরকার হামাসের সাথে পরামর্শ না করায় হামাসের প্রতিবাদের মুখে 2014 সালের 17 জুন পদত্যাগ করে। 2015 সালের জুলাই ও ডিসেম্বর মাসে মাহমুদ আব্বাস মন্ত্রিসভা পরিবর্তন করেন এবং হামাসের পরামর্শ না নিয়ে নতুন মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন। হামাসের নিন্দা জানায়, যদিও হামাস নতুন মন্ত্রীদের স্বীকৃতি না দিয়ে পরিবর্তনগুলি প্রত্যাখ্যান করে, তবুও এই পরিবর্তনকে কৌশলগত এবং রাজনৈতিক নয় বলে বলা হয় এবং নতুন মন্ত্রিসভা কিছুটা পরিবর্তিত বিদ্যমান সরকার হিসেবে উপস্থাপিত হয়েছিল, তখন তাকে ঐক্যমতের সরকার বলা হয়। ফিলিস্তিনের অন্যতম রাজনৈতিক দল হামাসের একটি সশস্ত্র শাখা রয়েছে, যা ইজ্জুদ্দিন আল কাসসাম নামক কাদেরিয়া তরিকার একজন পীরের নামে নামকরণ করা হয়েছে, যার সংক্ষিপ্ত নাম আল কাসসাম ব্রিগেড। আল কাসসাম ব্রিগেড প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য ছিল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ আর মুসলিম শাসক ও বিদ্বানদের নীতি অনুসরণ করে ফিলিস্তিনকে স্বাধীন করা এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের পুনঃপ্রতিষ্ঠায় অবদান রাখা। আল কাসসামের উদ্দেশ্য হল ফিলিস্তিনি জনগণকে জয়নবাদী ইহুদিদের দখলদারিত্বের হাত থেকে রক্ষা করা এবং ফিলিস্তিনি জনগণের সেই অধিকার প্রতিষ্ঠা করা যা জয়নবাদীরা হরণ করেছে। সেই সাথে আল কাসসাম নিজেকে জাতীয় মুক্তি আন্দোলনের প্রতীক মনে করে। দ্বিতীয় ইন্তিফাদার সময় থেকে এটি ইসরায়েলের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই সংগঠনটির শক্তি সামর্থ্য বহু রাষ্ট্রকে বিস্মিত করে দিয়েছে। ইজ্জুদ্দিন আল কাসসামকে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও মিশর নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিগেড নেতা মোহাম্মদ দেইফকে নির্বাহী আদেশ বলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে মনোনীত গ্লোবাল টেররিস্ট হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। আল কাসসাম ব্রিগেড হামাসের অবিচ্ছেদ্য অংশ। যদিও তারা হামাসের অঙ্গ সংগঠন, তবুও তাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। হামাসের বক্তব্য অনুসারে ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড একটি সশস্ত্র সংগঠন এবং এর নিজস্ব নেতা রয়েছে যারা হামাসের আদেশ গ্রহণ করে না এবং তথ্য ও অগ্রগতির কথাও হামাস নেতাদের জানানো হয় না। যোদ্ধাদের পরিচিতি এবং সংগঠনে এদের অবস্থান মৃত্যু পর্যন্ত গোপন থাকে। এমনকি যখন তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে তখন তারা মুখে কালো মুখোশ পরিধান করে আর তার উপর সবুজ বেল্ট দিয়ে বাঁধা থাকে। ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড স্বাধীন অনুশাখায় মডেলে কাজ করে, যার কারণে অনেক সিনিয়র নেতারাও অন্য শাখার খবর জানে না। এই শাখাগুলো নেতাদের মৃত্যুর পর নিজেরাই নেতা নির্বাচন করে। আল আকসা ইন্তিফাদার সময় বিমান হামলায় অনেক নেতা মারা যান।
এদের মধ্যে রয়েছে সালাহ শাহদি ও আদনান আল গুলের মতো বড় বড় নেতা। সংগঠনটির বর্তমান এবং দীর্ঘমেয়াদী নেতা মোহাম্মদ দেইফ, যিনি 5 বার গুপ্ত হত্যা থেকে বেঁচে গেছেন বলে কথিত হয়েছে। ইসরায়েল হামাস যুদ্ধ অর্ধ বছর ধরে প্রসারিত হয়েছে এবং 21 শতকের সবচেয়ে মারাত্মক, ধ্বংসাত্মক এবং জটিল দ্বন্দ্বগুলোর মধ্যে একটি হয়ে উঠছে। হামাসের 7 অক্টোবর আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় ধাক্কা দিয়েছে, জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠকে বাস্তুচ্যুত করেছে এবং অনেককে গাজার দক্ষিণতম শহরে রাফাতে পালিয়ে যেতে বাধ্য করেছে। সেখানে প্রচণ্ড খাদ্যের অভাব রয়েছে। জাতিসংঘের মতে দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে সেখানে এবং কিছু ফিলিস্তিনি অবরুদ্ধ এলাকা ছেড়ে যেতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে হামাস গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ চালিয়ে যাচ্ছে এবং হিজবুল্লাহ এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী দক্ষিণ লেবানন থেকে তা করছে। টিট ফর ট্যাট লড়াইয়ের প্ররোচনা দিয়েছে, যা ইসরায়েলের সীমান্তের উভয় দিকে হাজার হাজার বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করছে। হামাস এখনও 7 অক্টোবরের অভিযানের সময় নেওয়া জিম্মিদের এবং সেই সাথে বন্দী অবস্থায় মারা যাওয়া কয়েকজনের মৃতদেহ ধরে রেখেছে। এখন পর্যন্ত সেখানে যুদ্ধবিরতির কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। ইসরায়েল কর্তৃক গাজা আক্রমণের পর থেকে বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ পরিলক্ষিত হয়। এমনকি খোদ ইসরায়েলেও সাধারণ জনগণ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। তথাপি নির্বিচারে অসামরিক স্থাপনা এবং লোকজনের উপর ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো ইসরায়েল কোনো যুদ্ধনীতি অবলম্বন করছে না। যুদ্ধ কখনো কাম্য হতে পারে, যেহেতু বিষয়টি আন্তর্জাতিক অপরাধের বিচারাধীন। আশা করি ফিলিস্তিনিরা তাদের ন্যায্য হিস্সা বুঝে পাবে। ফিলিস্তিন সমস্যার সমাধান হবে, এই প্রত্যাশা শেষ করছে।